আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজে। জানিয়ে দিচ্ছি সর্বশেষ সংবাদ। আজ মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সারা দেশে পালন হচ্ছে ইসলামী রীতিতে গুরুত্বপূর্ণ এই কোরবানির উৎসবটি। এ উপলক্ষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টি একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন হবে। ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এদিকে গত শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটি সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ মহাসচিব গত মার্চে ঢাকা সফরকালে রাখাইনের মানবিক বিপর্যয় মোকাবেলায় একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, প্রস্তাবটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটি অংশ নির্বাচনের সময় জানতে চেয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশের দাবি জুলাই সনদ, যা রাষ্ট্রের সংস্কারের রূপরেখা দিবে, তাও জরুরি। ডক্টর ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় এমনটি মন্তব্য করেছেন এনসিপি লিডার নাহিদ। বিএনপি বলেছে, নির্বাচন আরও আগে হতে পারে। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বলেছে, কেন ডিসেম্বর থেকে দেরি হলো তার কারণ উল্লেখ করা হয়নি। পাশাপাশি সাকিব বলেন, নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ও সংস্কারকে সুরক্ষিত করার জন্য আমরা আগামী নির্বাচনকে জাতীয় সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছিলাম। প্রধান উপদেষ্টার ভাষণে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা আসেনি। দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প দীর্ঘ ১.৫ দশক ধরে রাজনৈতিক অব্যবস্থাপনা, পরিবেশগত অবহেলা এবং একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কবজায় বন্দী হয়ে ধ্বংসপ্রায়। উদ্যোক্তারা জানিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে ভারতের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ শিল্পকে বাধাগ্রস্ত করা হয়েছে, যার অন্যতম প্রমাণ প্রতি কোরবানি ঈদে বিপুল পরিমাণ কাঁচা চামড়া ভারতে পাচার হয়ে যাওয়া। এবছর প্রথমবারের মতো সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প সংশ্লিষ্টরা। পরে কোরবানির সময় চামড়া পাচার রোধের আশা করছেন ট্যানারি মালিকরা। আজ বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল, তবে আগামীকাল রবিবার থেকে চলাচল করবে মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রবিবার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদের দিনও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের দফায় দফায় হামলায় এদিন নিহত হয় অন্তত ৪২ জন ফিলিস্তিনি। হাসপাতালগুলোর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২। দীর্ঘদিন ধরে প্রচলিত ২ সন্তান নীতি বাতিল করেছে ভিয়েতনাম।
ক্রমবর্ধমান জন্মহার সংকট কাটিয়ে ওঠা এবং বয়স্ক জনসংখ্যার চাপ কমানোর জন্য কমিউনিস্ট দেশটি এ পদক্ষেপ নিয়েছে। এবার খেলার সংবাদ। এখন পর্যন্ত নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য পেল উজবেকিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার জায়গা পেয়েছে দলটি। এশিয়ার অঞ্চলের বাছাই পর্বের এ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। তাদের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপ নিশ্চিত করেন তারা। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করেছে জর্ডানও। এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।